রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, 3.25 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনলো ফায়ার সার্ভিস। রাজশাহীতে 2 সপ্তাহে করোনায় শতাধিক মৃত্যু, শনাক্তের হার 50 ভাগের বেশি, তারপরও উদাসীন মানুষ। ওষুধের কাঁচামাল দিয়ে দেশেই তৈরি হচ্ছে নতুন মাদক আইস, গ্রহণ ও বিক্রিতে জড়াচ্ছে উচ্চবিত্ত তরুণরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 15% করারোপে ক্ষুব্ধ শিক্ষার্থী, বাতিল না হলে আন্দোলনের হুঁশিয়ারি। বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। দলগত সমন্বয়ে জয়ের লক্ষ্য। কাতারে ম্যাচ রাত 8টায়। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ভোর 4টার দিকে লাগা আগুনে 3.25 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট। স্থানীয়রা জানায় ভোর 4টার দিকে আগুনের সূত্রপাত হয়, তবে আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সাথে আগুন নেভানোর কাজে যোগ দেন বস্তির বাসিন্দারাও। তবে বাতাসে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। বস্তি জুড়ে কাঠ ও টিন শেডের ঘর থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সাততলা বস্তিতে প্রায় 2000 ঘর রয়েছে। এর মধ্যে 300-র বেশি ঘর আগুনে পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকায় থাকি বুঝেনি তো, আমগো দেশের বাড়িতে জায়গা জমিন মানে কিচ্ছু নাই যে আমরা এখান থেকে যা কিছু করে রাখাম। এই তো সম্পদ ছিল, এখন এই সম্পদ যদি মনে করেন আগুনে শেষ হয়ে গেছে, যদি সরকার আমাদেরকে একটু হেল্প করে তাহলে এটা বিশাল উপকার হবে। অনুসন্ধান করে যখন আমরা তদন্ত করব তখনই আমরা আসলে এক্স্যাক্টলি কতটা ঘর পুড়েছে, কি ধরনের ক্ষতি হয়েছে সেটা আমরা আপনাদেরকে বলতে পারবো। এখন পর্যন্ত কোনো হতাহতের আমরা কোনো ঠিকানা পাইনি বা তথ্য পাইনি। আমরা যদি এই ধরনের কোনো তথ্য পাই আপনাদেরকে পরে জানিয়ে দেবো। রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে লাগা আগুনের সর্বশেষ খবর জানাতে এবার ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসনাত। হাসনাত, আমরা দেখতে পেলাম ইতিমধ্যে ফায়ার সার্ভিস ব্রিফিং করেছে। ব্রিফিংয়ে তারা কি বললো এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ফায়ার সার্ভিস আসলে ব্রিফিংয়ে তেমন কোনো সুনির্দিষ্ট কোনো বিষয় আসলে এখানে সুরাহা করেনি। তারা যেটা বলেছে যে আসলে তদন্তের পর আসলে মূল বিষয়গুলোর আসলে তারা উত্থাপন করবেন মিডিয়ার সামনে অথবা জনগণের সামনে, বস্তিবাসীর সামনে উল্লেখ করবেন। এবং তারা যেটা বলেছেন যে এখানে যে বস্তিগুলো আছে সেগুলো কিন্তু আসলে ভিতরে অনেক ধরনের অনেক পদার্থ থাকার কারণেই কিন্তু এখানে আগুনটা আসলে ছড়িয়ে যেতে সহায়তা করছে। তবে আমি আপনাকে একটা জিনিস বলতে চাই যে আমি যে এখানে দাঁড়িয়ে আছি সেখানে আসলে ধারণা করা হচ্ছে এখান থেকে আগুনের সূত্রপাত। এখানে বস্তিবাসীরা যেটা বলছে যে এই যে এখানে যে গ্যাসের লাইনটা দেখছেন, এই গ্যাসের লাইন থেকে কিন্তু মূলত আগুনের সূত্রপাত হয় বলে এখানকার বস্তিবাসী যারা আছেন তারা কিন্তু আমাদের জানিয়েছেন। তারা যেটা বলছেন যে এই রুম থেকে মূলত আগুনটা আসলে শুরুর দিকে ছড়ায় এবং তারপর এটা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। আপনাকে আরেকটা জিনিস বলতে চাই যে এই আগুনে এখন পর্যন্ত কিন্তু মোটামুটি 2.25 ঘন্টার মতো সময় হয়ে গেল আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু তারপরেও কিন্তু এখনো যে ধোঁয়া, সেই ধোঁয়াগুলো কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গায় এখনো ছোট ছোট আগুনের যেই শিখা সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনো তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং এখানকার যে এলাকা বা বস্তিবাসীরা আছেন তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন, যদিও যতটুকু পড়েছেই, কিন্তু তারপরে যদি কোনো কিছু এখান থেকে উদ্ধার করা সম্ভব হয় তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যেই আবাসস্থল সেখানে এসে ঘর গোছানোর কাজও শুরু করে দিয়েছেন। এবং কারণ তাদের যে থাকার জায়গাটি সেটি কিন্তু এখন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তার কারণে তারা আসলে কোথায় থাকবে এই বিষয়ে তারা আদৌ বলতে পারছেন এবং তারা খুব হতাশা করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক বস্তিবাসীরা এখানে কিন্তু তার নিজ উদ্যোগেই যেই টিনগুলো আছে সেগুলো সরিয়ে দিচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা এখনো তারা কিন্তু তাদের যে ধ্বংসস্তূপ সরানোর কাজ এবং যে আগুনগুলো এখনো ধোয়া হয়ে মানে আগুনের ছোট ছোট শিখাগুলো যেগুলো জ্বলছে সেগুলো তারা এখনো নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। এবং এখানকার
যেই বস্তিবাসী ছিল তাদের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা বলল যে মূলত গ্যাসের লাইন থেকেই আগুনের সূত্রপাত বলে তারা মোটামুটি বেশ কয়েকজন আমাদের বলেছেন। তারপরে ফায়ার সার্ভিস এই বিষয়ে এখনো পর্যন্ত আমাদের এখনো কিছু জানেন, তারা আসলে তদন্তের পরে সবকিছু জানাবে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আগুনটি লাগে ঠিক ভোর 4টার দিকে এবং নিয়ন্ত্রণে আসে মোটামুটি 6:45টার দিকে। প্রায় 3.5 ঘন্টার চেষ্টা কিন্তু ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, কিন্তু তারপরেও ফায়ার সার্ভিস যেটা বলছে যে এই বস্তিগুলোতে যেই ধরনের আসলে মানুষ থাকার ব্যবস্থা ছিল তার মধ্যে আবার এই বস্তিগুলোর বেশিরভাগ ঘরগুলো কিন্তু দোতলা, মানে কাঠ দিয়ে দোতলা করা হয় এবং উপরে গোডাউন থাকে, নিচে মানুষ থাকে। এইভাবে এই বস্তিগুলো অনেকটাই করা হয়েছে, যেই কারণে যখন আগুন লাগে তার পরপরই কিন্তু দ্রুত আগুন ছড়ানোর ক্ষেত্রে কাঠ প্লাস এখানকার যে কারখানাগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা বেশি, সেগুলোর কারণে কিন্তু আগুনটা দ্রুত বস্তির মধ্যে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই দেখা যায় যে অনেকগুলো ঘর বাড়ি পুড়ে যায়। এরপর যেটা হয় যে বাতাসের কারণে যেটা আগুনটা পুরো বস্তি জুড়ে ছড়ানো শুরু করে এবং শেষ দিকে যেটা দেখা যায় যে আপনার দক্ষিণের যে অংশগুলো থাকে সেটা বাতাসের কারণে অনেকটা বেঁচে যায় এবং উত্তরের অংশটা পুরোপুরি মোটামুটি ধ্বংস হয়ে যায়। এখানকার আশেপাশে যে বিল্ডিংগুলো ছিল বস্তির পাশে, সেই বিল্ডিংগুলোও কিন্তু মোটামুটি একটা শঙ্কার মুখে ছিল। তার কারণ হলো বিল্ডিংগুলো একটা জাস্ট রাস্তা আছে, রাস্তার পাশেই বড় বড় বিল্ডিংগুলো আছে। সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু দ্রুত ওই যে আশেপাশের যেই বস্তির জায়গাগুলো আছে সেখানে আগুন আগে দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা করে, যেই কারণে কিন্তু আগুনটি আর পরবর্তীতে ছড়াতে পারেনি। আর এলাকাবাসীর যেটা দাবি এখন বস্তিবাসীদের যেটা দাবি এখন পর্যন্ত তারা যেটা বলছে যে তাদের যেই সবশেষ থাকার জায়গা, খাবার দাবার, যত সামগ্রী সবকিছুই পুড়ে গিয়েছে। অনেকটা পথে বসার মতোই অবস্থা তাদের হয়েছে, যে কারণে তারা কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতা চেয়েছে এবং এই যেই আগুন লাগার কারণ অথবা এর সাথে যদি কোনো অন্য কোনো কারণ জড়িত থাকে সেটাও যাতে পরিষ্কার হয় এবং অবৈধ গ্যাস লাইনগুলো যাতে অবিলম্বে এখান থেকে ঠিকঠাক করা যায় এবং ফাইজার লাগানোর ব্যবস্থা করা হয়, সেটাও তারা দাবি জানিয়েছে। আর একটা বিষয় হলো যে এখানে গ্যাসের লাইন আমরা দেখতে পেয়েছি যে একটা গ্যাসের লাইন থেকে মোটামুটি 10 থেকে 15টার মতো লাইন কোনোটা আসলে নিয়ম মাফিক হয়নি বলে আমি এখানে এই সরেজমিনে যেটা দেখেছি, যেই কারণে কিন্তু গ্যাসের কারণে আগুনটা আরো বেড়েছে এবং কিছু বস্তিবাসী অভিযোগ করেছে যখন আগুন লাগে তখন যদি সাথে সাথে গ্যাসের যে মেইন সুইচ সেটা যদি অফ করে দেওয়া যেতে পারতো তাহলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণটা আরো অনেক বেশি কমতে পারতো। সেক্ষেত্রে তারা গ্যাস অফিসে ফোন দিয়েও তারা বলেছে, তারপরও নাকি তারা কোনো সাড়া দেয়নি। এই ধরনের অভিযোগ আমরা পেয়েছি। তারপরেও ফায়ার সার্ভিস যেটা বলেছে এই ধরনের যদি কোনো অভিযোগ থাকে এবং সেটা যদি থাকে সেগুলো তারা সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে পরবর্তীতে তুলে ধরবে। শান্তির শহর রাজশাহী পরিণত হয়েছে আতঙ্কের নগরীতে। বর্তমানে করোনা সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে 50% ওপরে, আর 2 সপ্তাহে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 100। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন খোদ স্বাস্থ্য সংশ্লিষ্টরা। তারপরও সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে উদাসীন বেশিরভাগ মানুষ। গত বছরও করোনার সময় শান্ত ছিল রাজশাহী। সারা দেশে যখন সংক্রমণ ছড়িয়ে পড়ছিল তখনও এই শহরের মানুষ ছিল স্বস্তিতে, কিন্তু গত 1 সপ্তাহে পাল্টে গেছে সব হিসাব নিকাশ। করোনার ভারতীয় ধরন শনাক্তের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। বর্তমানে শনাক্তের হার 50-এর ওপর, আর 2 সপ্তাহে মৃত্যুর সংখ্যা শতাধিক। এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। প্রায় 50 থেকে 60% পজিটিভ হচ্ছে। তো আসলে করোনার রোগে তো আতঙ্কিত হয়ে কোনো লাভ নাই। যেটা দরকার সেটা হলো স্বাস্থ্য সচেতন হওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা। এগুলো যদি মানুষ ঠিকমতো করে, লকডাউনের প্রয়োজন নেই। কিন্তু সত্যিকার অর্থে মানুষ স্বাস্থ্যনীতি মানছে না। সংক্রমণ ও মৃত্যুর হিসাবে আতঙ্কিত অনেক নগরবাসী। তারপরও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীন অনেকেই। সংকটকালীন মুহূর্তে খুব আতঙ্কে আছি, তারপরও জীবন ও জীবিকার প্রয়োজনে আমরা বাইরে বেরোতে বাধ্য হচ্ছি। চলার ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা উচিত। সংক্রমণের গতিকে টেনে ধরা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন বিশিষ্টজনরা। এজন্য প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এই সময় যদি করোনা থেকে যদি সত্যিকার অর্থে যদি আমাদেরকে মুক্ত হইতে হয়, তাহলে স্থানীয় সরকারের প্রতিনিধি, প্রশাসন এবং নাগরিক সমাজ একটা সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে যদি কাজ না করে, তাহলে এই জায়গাতে বের হয়ে আসা কোনোভাবেই সম্ভব না। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।
এবারে করোনা পরিস্থিতির আরো খবর জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, করোনা আক্রান্ত সব রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা, এবং আমরা দেখছি যে 2 সপ্তাহে 100-র উপরে ছাড়িয়ে গেছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সংশ্লিষ্টরা কি বলছেন? আসলে রাজশাহীতে করোনা পরিস্থিতির কখনো অবনতি হচ্ছে, কখনো উন্নতি হচ্ছে। আমরা দেখেছি যে অবনতির সংখ্যাটাই পরিমাণটাই বেশি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু যে পরিমাণ রোগী ভর্তি হচ্ছে, মৃত্যুর সংখ্যাটাও ঠিক সেইভাবেই এগিয়ে চলছে। আমরা জানি যে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজে 7 জন মারা গেছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে 3 জন, রাজশাহী, নাটোর, পাবনা ও নওগাঁর 1 জন করে মারা গেছে। এবং হাসপাতালে এখন ভর্তি আছে 232 জন এবং আইসিইউতে আছে 18 জন। তো হাসপাতালে রোগী ভর্তির যে হিসাব, সেইটি কিন্তু আমরা দেখছি প্রতিদিনই এখানে বেড়ে চলছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের যে ব্যবস্থাপনা সেইটি তারা এখানে আরও বাড়ানোর চেষ্টা করছে। তাদের এখানে যে 232টি বেডের ব্যবস্থা করা আছে, কিন্তু রোগীও আছে 232টি। আমরা জানি যে ওয়ার্ডগুলোতে করোনা চিকিৎসা দেওয়া হচ্ছে, সেই ওয়ার্ডগুলোতে আরও 10টি করে অতিরিক্ত বেড দিয়ে এবং সেগুলোতে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত রোগীর চিকিৎসা দিচ্ছে। তাছাড়াও কিন্তু তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 1 নম্বর ওয়ার্ডটিকে তারা প্রস্তুত করছে। সেন্ট্রাল অক্সিজেনের কাজ চলছে সেখানে। এই ওয়ার্ডটি সম্পন্ন হলে আরও 32টি বেড এখানে বাড়বে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন যেভাবে রোগীর চাপ বাড়ছে, এই সেক্ষেত্রে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে ব্যবস্থাপনা সেইটিতে ঘাটতি দেখা দিতে পারে, যে কারণে তারা রাজশাহী সদর হাসপাতাল ব্যবহার একটি পরিকল্পনা করছে। তারা সেই সদর হাসপাতালটিকে যেহেতু অনেকদিন পুরনো, সেটি সংস্কারের জন্য এর মধ্যে বাজেট সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে। বাজেটের অর্থ ছাড় হলেই তারা কিন্তু সেইখানে হাসপাতালটি সংস্কারের কাজ শুরু করবে এবং এইটি সংস্কার হয়ে গেলে রাজশাহীতে মোট আরও 100টি করোনা রোগীর চিকিৎসার জন্য বেড সেখানে সংযুক্ত হবে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে করোনা শনাক্তের হার কিন্তু গতকাল কিছুটা কমেছে। রাজশাহীতে সর্বোচ্চ শনাক্ত ছিল হলো 49.43, যা 50% নিচেই ছিল। এবং গতকালকে রাজশাহীর যে করোনার নমুনা পরীক্ষা আছে তার পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার হলো 42.27-এর মতো, অর্থাৎ করোনা শনাক্তের হার কমলো। এদিকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গতকালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সংখ্যা ছিল, করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ছিল 6। সেটি আজকে বিষয়ে জানাবেন, যেহেতু রাজশাহীতে সংক্রমণের হার বেড়েই চলেছে, এই মুহূর্তে কি লকডাউনের কথা চিন্তা করা হচ্ছে কিনা, প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পেয়েছেন কিনা এই বিষয়ে? আসলে গত কয়েকদিন ধরে রাজশাহী 14 দলের নেতাকর্মীরা রাজশাহীতে সর্বাত্মক লকডাউনের একটি দাবি জানিয়ে আসছিল। তার প্রেক্ষিতে গতকালকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহী সিটি মেয়র, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, ডিআইজি সরকারের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে বৈঠক করে। সেখানে রাজশাহীর যে সার্বিক করোনা পরিস্থিতি, করোনা শনাক্তের হার, মৃত্যু এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা, এবং আলোচনা শেষে তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন যে এর আগে জেলা প্রশাসন সিদ্ধান্ত দিয়েছেন যে রাজশাহীতে সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। সেই সময়টি আরো কমিয়ে আনা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে এবং এই সময়ের মধ্যে এই 5টার পরে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে, মানুষ চলাচল বন্ধ থাকবে। মানে একেবারে প্রায় লকডাউনের মতোই অবস্থা বলা যায়। এবং এই অবস্থার কিন্তু আরো 5 দিন তারা দেখতে চায়। এই 5 দিনের মধ্যে যদি সংক্রমণের হার না কমে, সেক্ষেত্রে তারা আরো কঠোর লকডাউন বা আরো কঠোর পরিস্থিতিতে তারা যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে এই যে গতকালকে থেকে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে, সেইটি কিন্তু আরো 5 দিন রাজশাহীতে চলবে বলে তারা জানিয়েছে। রাজশাহী থেকে করোনা সংক্রমণের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। করোনা টিকা নিয়ে উদ্বেগ কাটছে। চীনের সঙ্গে এই প্রশ্নে কোনো সমস্যা নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলছেন টিকা আসবে সময় মতোই। এছাড়াও রাশিয়ার কাছ থেকে 50 লাখ টিকা কেনা ও যৌথ উৎপাদন সংক্রান্ত 2টো চুক্তি রয়েছে চূড়ান্ত পর্যায়ে। অক্সফোর্ডের অব্যবহৃত টিকা বাংলাদেশকে দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। টিকার দাম প্রকাশ প্রশ্নে চীনের সিনোফার্মের টিকা কেনা নিয়ে দেখা দেয় জটিলতা। তবে পররাষ্ট্রমন্ত্রী বলছেন এ নিয়ে কূটনৈতিকভাবে দুই দেশের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। মন্ত্রী বলেছেন টিকা কেনার বিষয়ে প্রাথমিক আলোচনা করিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরের প্রক্রিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ারে। যেটা কনফিউশন শুনেছেন যে আমাদের এরা কিনবেন এটা কোম্পানির থেকে, সরকার ইন বিটুইন হলো ফ্যাসিলিটেট। আমরা যেমন একটা ফ্যাসিলিটেটার পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের সরকারও ফ্যাসিলিটেট। আমরা এই যে কিসের নাম ডিপ্লোম্যাটিক্যালি উই এগ্রিড
যে বাংলাদেশ ওয়ান্টস টু বাই, দে উড লাইক টু সাপ্লাই, এবং আমরা বলেছি যে আমাদের ফ্লোটা তোমরা এনশিওর করে, বলছে এটা করবে, এবং এখনো কোনো পরিবর্তন নেই। এছাড়া করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে, তাদের অব্যবহৃত অক্সফোর্ডের টিকা দিতেও রাজি হয়েছে। লোক বেশ কম মরছে বলে তারা আমাদের পাত্তা দেয় না। হ্যাঁ, তা আমরা বেশ কষ্ট করে এখন পাত্তাতে আসছি, এখন তারা বলছে বাংলাদেশকে দিবে। এক্সাক্ট অ্যামাউন্ট কত দিবে এখনো বলে নাই। ঢাকায় নিযুক্ত রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী জানান, সেখান থেকে স্পুতনিক ভি টিকা কেনা ও যৌথ উৎপাদনে 2টি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চূড়ান্ত পর্যায়ে আমরা এখন হোপফুলি খুব তাড়াতাড়ি হবে আর কি, বাট কখন হবে না হবে এইটা হেলথ মিনিস্ট্রি বলবে। করোনা মোকাবিলায় আমরা বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। স্পুটনিক টিকা কেনা ও যৌথ উৎপাদন সংক্রান্ত চুক্তি নিয়েও আলোচনা হয়েছে, সেটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিষয়গুলো জটিল হলেও সমাধান কঠিন হবে না। এ সময় রোহিঙ্গা সংকটেও বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে রাশিয়া। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবেলায় চলমান বিধিনিষেধ বাড়ল আরও 10 দিন, চলবে 16ই জুন মধ্যরাত পর্যন্ত। পাশাপাশি কোভিডের উচ্চ ঝুঁকির জেলাগুলোর জেলা প্রশাসককে দেওয়া হয়েছে লকডাউনের ক্ষমতা। আগের শর্তের সঙ্গে যুক্ত হয়েছে সব ধরনের সামাজিক রাজনৈতিক জমায়েত বন্ধের নির্দেশনা। করোনা মোকাবিলায় চলমান লকডাউনের মেয়াদ আরও 10 দিন বাড়িয়ে জারি হলো প্রজ্ঞাপন। এতে এই বিধিনিষেধ বহাল থাকছে 16 জুন মধ্যরাত পর্যন্ত। আগের শর্তগুলোর সঙ্গে আরও 2টি নতুন নির্দেশনা রয়েছে। এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগের মতোই পর্যটন কেন্দ্র, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাগম হয় এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানও বন্ধ রাখতে হবে। এই বিধিনিষেধগুলোর মধ্যে রয়েছে যে আমাদের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে বা পর্যটন কেন্দ্র বা কমিউনিটি সেন্টার, সেগুলো বন্ধ থাকবে, এবং আমাদের যে কোনো ধরনের গণসমাবেশ সেগুলো পরিহার করতে হবে। বিশেষ করে সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক যে কোনো সমাবেশ সেটা পরিহার করতে হবে। এছাড়া করোনার উচ্চ ঝুঁকি রয়েছে এমন জেলাগুলো জেলা প্রশাসক কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে নিজ এলাকায় সংক্রমণ প্রতিরোধে বিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। আমাদের স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে যে সমস্ত এই করোনা সংক্রমণ যেখানে উচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকা যেগুলো রয়েছে, সেই এলাকাতে কারিগরি কমিটির সাথে আলোচনার সাপেক্ষে তারা সেখানে কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারবেন। দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় 5 এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। 8 দফায় বেড়ে সেটি শেষ হওয়ার কথা ছিল 6 জুন মধ্যরাতে। এ অবস্থায় এর মেয়াদ আরও 1 দফা বাড়ল। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের বর্ষায়ও জলাবদ্ধতা নিরসনে কাজে লাগবে না রাজধানীর খাল। সংস্কারের পরই সমাধান, বলছে 2 সিটি। বাজেটে কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য তেমন কিছু নেই, স্পষ্ট দিক নির্দেশনার তাগিদ অর্থনীতিবিদদের। বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ওপর 15% কর আরোপের সিদ্ধান্ত ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলছেন, বাড়তি এই টাকা নেওয়া হবে তাদের টিউশন ফি বাড়িয়ে। তাই এই সিদ্ধান্ত বাতিল না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি তাদের। প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ওপর 15% কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে এ প্রস্তাবে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলছে, করোনার কারণে যখন পরিবারের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত, পড়াশোনা চালিয়ে যাওয়াই কঠিন, তখন নতুন কর আরোপের প্রস্তাব অমানবিক। কারণ এই টাকা শিক্ষার্থীদের কাছ থেকেই নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় যেখানেই খরচ করুক, সে কর দেখ বা সে অন্য কোনো কাজে খরচ করুক, সেই টাকাটা কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে আসবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা আমরা পড়ি তাদের পরিবারের অনেকেই চাকরি হারিয়েছে, সুতরাং আমরা আর্থিক সংকটে আছি। সরকার কিন্তু সেই আর্থিক সংকট উত্তরণের জন্য এখানে কিন্তু কোনো ব্যবস্থা করেনি, কোনো বরাদ্দ এখানে দেয়নি, বরং আমাদের উপর আবারও বোঝা চাপানো হচ্ছে। এসব কারণেই কর প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব এবং তার অংশ হিসেবে আমরা আগামী 8ই জুন শাহবাগে
ছাত্রদের নিয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি করব বিকেল 4টায়। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির দাবি 15% করারোপে অনেক বিশ্ববিদ্যালয়ের টিকে থাকাই কঠিন হবে। উল্লেখ আছে যে এটা অলাভজনক প্রতিষ্ঠান এবং ট্রাস্টি বোর্ড কর্তৃক বা ট্রাস্টি কর্তৃক পরিচালিত হবে। ট্রাস্ট যেখানে পরিচালিত করে তার উপরে কোনো ট্যাক্স ভ্যাট হয় না, অতএব এখানেও না হওয়া উচিত। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে শিক্ষার্থীদের সংখ্যা যৌক্তিক। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ে কথা বলবে তারা। আমরা সবসময় শিক্ষার্থীদের পক্ষেই আমরা অবস্থান নেই। মঞ্জুরি কমিশনের কাজই হলো শিক্ষার্থীদের স্বার্থ দেখভাল করা। অবশ্যই আমরা শিক্ষার্থীদের পক্ষে তাদের যে যৌক্তিক যে দাবি সেটা আমরা সরকারের নিকট উপস্থাপন করব। এর আগে 2015 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর 7.5% করারোপের সিদ্ধান্ত নিলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ ঐতিহাসিক 6 দফা দিবস। বঙ্গবন্ধুর এই কর্মসূচি ছিল বাঙালির জাতীয় মুক্তির সনদ। পাকিস্তান রাষ্ট্রের শুরু থেকে ঔপনিবেশিক শোষণ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রের বৈষম্য চিহ্নিত করে 6 দফা দিয়েছিলেন বঙ্গবন্ধু। এর মধ্য দিয়েই বাংলার জাতীয় মুক্তির চেতনার উন্মেষ। নানা বঞ্চনা নিপীড়নের পর 65 ভারত পাকিস্তান যুদ্ধে আরও অরক্ষিত হয়ে পড়ে পূর্ব বাংলা। এই প্রেক্ষাপটে 1966 সালের ফেব্রুয়ারিতে লাহোর কনভেনশনে আওয়ামী লীগের পক্ষে ঐতিহাসিক 6 দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাতে পাকিস্তানকে ফেডারেশন করার পাশাপাশি বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা ছাড়া সব বিষয় প্রদেশের হাতে ন্যস্ত করার দাবি করা হয়। তবে ওই কনভেনশনে আলোচনার জন্য তা গৃহীত না হওয়ায় 11 ফেব্রুয়ারি দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে প্রথম 6 দফা ব্যাখ্যা করেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যে কুশলী রাজনীতিবিদ ছিলেন, তার কুশলী দলিল ছিল 6 দফা। 6 দফা দিয়ে বাঙালির মুক্তির সংগ্রামের সূচনা হয়েছিল। 6 দফা দিয়ে বঙ্গবন্ধুর অবিসংবাদী নেতৃত্বের সূচনা হয়েছিল। সেই অর্থে বাংলাদেশের পটভূমি নির্মাণ করেছিল 6 দফা। 6 দফা আন্দোলনের 3 মাসে 8 বার গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। সে বছরের 7 জুন 6 দফার প্রতি সমর্থন ও বঙ্গবন্ধু সহ গ্রেপ্তার অন্যান্য রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে আওয়ামী লীগের ডাকে পূর্ব বাংলায় পালিত হয় সর্বাত্মক ধর্মঘট। তাতে পুলিশের গুলিতে ঢাকা, টঙ্গী ও নারায়ণগঞ্জে নিহত হন 13 জন। এর পরপরই 6 দফা হয়ে ওঠে বাঙালির প্রাণের দাবি। শেখ মুজিব তো 6 দফাকে বলেছেন বাঙালির মুক্তি সনদ। তার মানে এই 6 দফা হলে এর ভিত্তিতে যদি স্বায়ত্তশাসন হয় তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি স্বাধীনতার পথে। তো স্বাধীনতা শব্দটা তো সরাসরি উচ্চারণ করার প্রয়োজন হয় না, কারণ 6 দফার প্রথম বাক্যটাই ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে স্বায়ত্তশাসন দিতে হবে। 68তে বঙ্গবন্ধুকে 1 নম্বর আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে আইয়ুব সরকার। বিশেষ ট্রাইব্যুনালে বিচার চলাকালে হয় 69-এর গণঅভ্যুত্থান। মুক্তির পর বাঙালির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন বঙ্গবন্ধু। 6 দফার সূত্র ধরেই 71-এর মুক্তিযুদ্ধ। জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওষুধ বানানোর উপাদান দিয়ে দেশেই তৈরি হচ্ছে নতুন মাদক ক্রিস্টাল ম্যাথ আইস। পরে তেমন 2টি উপাদান হয় আমদানি নিষিদ্ধ। তারপরও ঠেকানো যাচ্ছে না এর বিস্তার। আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ব্যবহার করে আনা হচ্ছে এই মাদক। গ্রহণ বিক্রিতে জড়িয়ে পড়ছে উচ্চবিত্তের তরুণেরা। দেশে উদ্বেগের কারণ হয়ে উঠেছে নতুন মাদক আইস। এটি তৈরির উপাদান আছে এমন মেয়াদোত্তীর্ণ ওষুধ দেশ বিদেশ থেকে জোগাড় করে বাড়ির বেসমেন্টে ল্যাব খুলেছিল একটি চক্র, বানাচ্ছিল এই মাদক। দেশে আইস তৈরির তথ্য সামনে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে। পরে এটি বানাতে লাগে এমন উপাদান আমদানি নিষিদ্ধ করা হয়। তারপরও ঠেকানো যাচ্ছে না এর বিস্তার। যেটা বলে সিডোপিড্রিন, এটা কন্ট্রাব্যান্ড করা আছে এবং টপ অ্যান্ড ডেটাইল এটাকে আমরা কন্ট্রোল করেছি, এটা আমরা শিডিউলভুক্ত করে ফেলছি। আগে এটা ওপেন ছিল, যে কেউ গেলে এটা পারতো, এখন বাট এটা যে কোনো জায়গায় বিক্রি হতে পারবে না, এটা কন্ট্রোল, এটা আমাদের থেকে পারমিশন। গোয়েন্দা পুলিশ বলছেন বহনের সুবিধা আর আইনশৃঙ্খলা বাহিনীর জন্য শনাক্ত করা কঠিন হওয়ায় ছড়িয়ে পড়ছে এ মাদক।
এই নেশা করার জন্য তো তাকে অনেক টাকা প্রয়োজন হবে। বিত্তশালী ছাড়া এটা কোনো মধ্যবিত্তের ড্রাগ কোনোভাবে হওয়া সম্ভব না। নর্থ সাউথের কিছু আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রপ আউট একটা ছেলে যেটা নর্থ সাউথে পড়ে, তারপর আইইউবি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের ভিতরে আছে। এই অবস্থায় বিস্তার ঠেকাতে দেশে পরিচালিত বিদেশি কুরিয়ার সার্ভিস আর ডাক বিভাগকে সতর্ক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস যথেষ্ট তারা সচেতন হয়েছেন এবং লেটেস্ট ওনারা দিয়েছেন। ফেডেক্স এবং অন্যান্যরা ওনার স্ক্যানিং মেশিন বসিয়েছেন এবং তার ফলাফল আমরা পাচ্ছি। ইতিমধ্যে আমাদের বিমানবন্দরের কয়েকটা যেটা আমাদের পোস্টাল সার্ভিসের মধ্যে যাচ্ছিল, আমি ডিজি মহোদয়কে এটা অবহিত করেছি। আইসের মতো মাদক ঠেকাতে দেশের স্থলসীমান্তে উচ্চ শক্তির স্ক্যানার বসানোর কথাও বলছেন সংশ্লিষ্টরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার পরেও অর্থ পাচার হওয়ায় সংসদে ক্ষোভ জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্য আলী আশরাফ। চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি ক্ষোভ জানান। এদিকে বিএনপি সংসদ সদস্যরাও বলেন, চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি। রিপোর্টটি সংসদে 2 দিন বিরতি শেষে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়। সকল গণতান্ত্রিক আন্দোলনে আলোচনায় অংশ নিয়ে সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ অর্থ পাচারকারীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়ার দাবি জানান। ব্যাংক কমিশন গঠনের পাশাপাশি কর কমিশন করার পরামর্শ দেন আওয়ামী লীগ নেতারা। দুর্নীতি এবং অর্থ পাচার ঘৃণায় লজ্জা আমাদের মাথা হেট হয়ে যায় যে এত বড় বড় কিছু চোর যাদের নাম উঠে, অথচ মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে জিরো টলারেন্সের দুর্নীতির বিরুদ্ধে, অর্থ পাচারকারী। আমার মনে হয় এগুলির ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ, সঠিক পদক্ষেপ নেওয়া দরকার। একটি ব্যাংক কমিশন স্থাপন করা হোক। এই ব্যাংক কমিশন কিভাবে আমাদের ব্যাংকগুলো চলে, কিভাবে এটা আমরা অধিকতর প্রসারিত করতে পারবো, কিভাবে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো আমাদের কাজে লাগবে, সে সম্পর্কে সঠিক পথ নির্দেশ করতে সক্ষম হবেন। বিএনপি সংসদ সদস্যরা করোনাকালে স্বাস্থ্য খাতে ব্যয় অনিয়ম এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। গত এক যুগের ক্রিপ্টোক্রেসি এবং ক্রনিক ক্যাপিটালিজমের ধাক্কায় এই দেশে উন্নয়ন হয়েছে কোটি কতক মানুষের, ধনী আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে, বৈষম্য প্রতিদিন বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল এটি জনগণের কোনো কল্যাণে এসছে, জনগণের কোনো সঠিক অর্থে এই কোভিড নিয়ন্ত্রণের কাজে এসছে। সঠিকভাবে সরকারকে ব্যাখ্যা দিতে হবে যে এই বাজেটে করোনাকালীন সময়ের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চলমান একটা বরাদ্দ থাকে, কত টাকা আপনি অতিরিক্ত বরাদ্দ দিচ্ছেন করোনার জন্য। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ নথি ধ্বংস নিষিদ্ধ করে জাতীয় আর্কাইভ বিল সংসদে উত্থাপন করেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের বর্ষাতেও জলাবদ্ধতা নিরসনে পুরোপুরি কাজে লাগানো যাবে না রাজধানীর খালগুলোকে। ঢাকার 2 সিটি কর্পোরেশন জানায়, ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের পরই সুরাহা মিলবে। 2 সিটির 3টি খাল ঘুরে দেখা গেছে ময়লা আবর্জনায় আবারও ভরে গেছে খালগুলো। সেই সঙ্গে খাল সংলগ্ন এলাকাগুলোর জলাবদ্ধতারও পুরোপুরি সমাধান হয়নি। বর্ষা শুরু হতে না হতেই জলাবদ্ধতার ভোগান্তিতে রাজধানীবাসী। বৃষ্টি হলেই তলিয়ে যায় ঢাকার 2 সিটির প্রধান সড়ক আর অলিগলি। জলাবদ্ধতা নিরসনে ঢাকার খালগুলো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে, তবে সুফল এখনো মিলছে না। ঢাকা দক্ষিণ সিটির নন্দীপাড়ার জিরানি খাল সিটি কর্পোরেশনের হাতে আসার পর ময়লা আবর্জনা কিছুটা পরিষ্কার হয়েছে, তবে এখনও পুরোপুরি নিস্তার মেলেনি। একই দশা কদমতলী খালেরও। 70 নম্বর ওয়ার্ড সংলগ্ন এ খালের পাশে শনির আকড়ার অনেক সড়ক অল্প বৃষ্টিতেই তলিয়ে যায়। ব্যাংক কলোনি পাড়ার কয়েকটি সড়ক জলমগ্ন হয়ে থাকে প্রায় 2 দিন। এলাকা বৃষ্টি হলে অনেক দিন যাবত আমাদের এই পানির সমস্যা, ড্রেন চিকন এবং পানি নিষ্কাশন হয় না। সিটি কর্পোরেশনের আওতায় গেছে সেটা বোঝার কোনো ওয়ে থাকে না। তার কারণ হচ্ছে মানে পানিতে এ পর্যন্ত মনে হয় নৌকা চলবে। উত্তর সিটির হাজারীবাগ খালেও ময়লার স্তূপ। পানি প্রবাহ কিছুটা ফিরে আসলেও খালের আসল চেহারা ফিরে আসতে অনেক দেরি। ওই পাইপের লাইনে ওদিক যা জয়েন দিছে, ওই জয়েনের কারণে ওই পাইপের মনে করেন বোতল যা আছে ইত্যাদি সব খালের মধ্যে পড়ে। 2 সিটি কর্পোরেশনই বলছে, খালগুলোর আবর্জনা পুরোপুরি পরিষ্কার করে পানি প্রবাহ এখনও নিশ্চিত করা যায়নি, তাই কমছে না জলাবদ্ধতার ভোগান্তি। শাখা পোশাকগুলো যেটা আমরা পরিষ্কার করতে যদি না পারি তাহলে এই পানিটা বের হতে সময় বেশি লাগবে।
আমরা যত দ্রুত এটা করতে পারবো, এই দ্রুততার জন্যই মাননীয় মেয়র কিন্তু এই কার্যক্রমটা হাতে নিয়েছেন এবং এটা আমরা দরপত্রের মাধ্যমে এটা আমরা দিয়েছি এবং এটা কার্যক্রম চলছে। বাস্তবতা, এটা আমাদের সময় দিতে হবে, কারণ দেখা যাচ্ছে যে খালের প্রস্থ 60 ফিট হওয়ার কথা, এটা বিভিন্ন কারণে দখল বা অন্যান্য অবৈধ কারণে এগুলো কিন্তু 30 ফিট, কোনো জায়গায় 20 ফিট, কোনো জায়গায় 8 ফিট হয়ে গেছে। আমরা মডার্ন সিস্টেম করতেছি, যেটা হলো আমাদের জেনারেল সাকার আছে, একটা মেশিনের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি এগুলোকে মানে পরিষ্কার করার জন্য। জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে ঢাকা ওয়াসা শহরের 26টি খাল, 385 কিলোমিটার নালা ও 4টি পাম্প স্টেশন সিটি কর্পোরেশনকে হস্তান্তর করে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের এক দাম নির্ধারণ করে দিল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মাসে 5 MBPS ইন্টারনেট পাওয়া যাবে 500 টাকায়। রোববার বিটিআরসি কার্যালয়ে এক দেশ এক রেট কর্মসূচির উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। দাম বেঁধে দেয়ায় গ্রাহক ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। ঢাকা বা প্রত্যন্ত কোনো গ্রামে এখন একদমই ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ মিলবে। কেউ চাইলেই এর চেয়ে বেশি নিতে পারবে না। এক দেশ এক রেটের আওতায় ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য 3টি প্যাকেজ রাখা হয়েছে। এক মাসে 5 MBPS গতির জন্য সর্বোচ্চ 500 টাকা, 10 MBPS এর জন্য 800 টাকা এবং 20 MBPS এর জন্য দাম রাখা হবে 1200 টাকার মধ্যে। এক দেশ এক রেট করেছি যেটি, সেটি স্পষ্টতই হচ্ছে একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আমরা ইন্টারনেট পৌঁছাতে চাই। আমরা কোনো অবস্থাতেই এমন কোনো এলাকা দেখতে চাই না যে এলাকাতে আমরা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছাতে না পারি। গ্রাহক সেবার মান নিশ্চিত করতে বিটিআরসিকে তদারকি বাড়ানোর তাগিদ দেন ব্যবসায়ীরা। কোয়ালিটি অফ সার্ভিস যেন আমরা পরবর্তীতে এনশিওর করতে পারি এবং বিটিআরসিতেও সেই যেন মনিটরিং সেল আরও জোরদার করা হয় এবং কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করার জন্য আমাদের যে প্রতিবন্ধকতা আছে সেই বিষয়গুলো যেন বিটিআরসি আমাদেরকে কিছুটা মিনিমাইজ কিংবা শর্ট আউট যেন করে দেওয়া হয়। বিটিআরসি বলছে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক রয়েছে 98 লাখ। করোনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে এ সংখ্যা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 13 বছর ধরে নির্বাচন কমিশনের অধীনে থাকা জাতীয় পরিচয়পত্র বা এনআইডির নিয়ন্ত্রণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া ঠিক হবে না। এতে কমিশনের স্বাধীনতা খর্ব হবে, পাশাপাশি ভবিষ্যতে তৈরি হবে জটিলতা। রোববার সুজন আয়োজিত অনলাইন আলোচনায় বক্তারা এসব কথা বলেন। নির্বাচন কমিশনের পরিচালনায় থাকা জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে হস্তান্তর করার বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে সারা দেশে আলোচনা চলছে। এ ব্যাপারে ক্ষোভ জানিয়েছে নির্বাচন কমিশন। এনআইডি কার অধীনে থাকা উচিত, এই নিয়ে রোববার অনলাইনে এক আলোচনা সভার আয়োজন করে সুজন। আলোচনা সভায় বক্তারা বলেন, এনআইডি নির্বাচন কমিশনের অধীনে থাকা উচিত। এনআইডি হস্তান্তর বিষয়ে নির্বাচন কমিশন আগে থেকে কিছুই জানত না, যা খুব দুঃখজনক। এত বড় একটা পদক্ষেপ নিলে ন্যূনতম গণতান্ত্রিক দেশেও সরকার একটা কারণ দর্শানো সংক্রান্ত একটা বক্তব্য দিত, কিন্তু আমরা এখন পর্যন্ত এটা নিয়ে যে এতদিন ধরে যে আলাপ আলোচনা হচ্ছে পত্রপত্রিকায়, টকশোতে, আমরাও, কিন্তু সরকারের পক্ষ থেকে তারা কেন এটা করতে চাচ্ছে আগেও বলে নাই, এখনো বলার কোনো তারা প্রয়োজন মনে করছে না। নির্বাচন কমিশন থেকে এনআইডি সরিয়ে নিলে তা আইনগতভাবেও সঠিক হবে না বলে মত দেন বক্তারা। আলাদা অ্যাবসলিউটলি স্ট্যাটুটরি বডি তৈরি করে, অবকাঠামোর নিজেরটা তৈরি করে তারপরে এটা হতে পারে। এটা একটা চিঠি দিয়ে ইলেকশন কমিশন বললাম, তোমার অর্ধেক অংশ এদিকে কাজ করবে, তোমার সাথেও করবে, আমার সাথেও করবে, তার ডুয়েল লয়ালটি কখনো হয় না। আইডি কার্ডটা হচ্ছে একটা কন্ডিশন প্রেসিডেন্ট অফ এ প্রপার আপনার ইলেকট্রাল রোল, এটাতে ভিত্তি করে রোলটা তৈরি করবে। সুতরাং এটা অন্য সংস্থার সাথে দেওয়ার অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়ার কোনো প্রশ্ন এখন উঠে না। এনআইডি নির্বাচন কমিশন থেকে সরিয়ে নিলে কমিশনের ওপর অনাস্থা বাড়বে বলেও অভিমত বক্তাদের। আমরা মনে করি এটা আমাদের সংবিধানের উপর একটা নগ্ন হামলা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে কিশোর গ্যাং ডি কোম্পানির প্রধান সহ 12 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম। রোববার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব।
জানুয়ারির শুরুতে টঙ্গীর আরিচপুর এলাকায় ফুচকা খাওয়া নিয়ে স্থানীয় কিছু ছেলের সাথে বাগবিতণ্ডায় জড়ায় ডিয়ারিং কোম্পানি নামের কিশোর গ্রুপের সদস্যরা। এর জের ধরে ১ জুন তাদের উপর হামলা চালায় এই গ্রুপের সদস্যরা। আইসা আমাদের ধাক্কা দেখি শুরু করছে, পর এক পর্যায়ে ওরা পাশের গ্যারেজ থেকে ধারালো অস্ত্র এগুলো নিয়ে এসে আমাদের উপর হামলা করছে। এ ঘটনায় মামলা হলে আবারও ভুক্তভোগীদের বাড়িতে হামলা চালায় অভিযুক্তরা। এরপরেই ঘটনার তদন্তে নামে র্যাব। গ্রেপ্তার করা হয় ডিয়ারিং কোম্পানি গ্রুপের মূল হোতা লন্ডন বাপ্পি, ডন নীরব সহ ১২ জনকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং একটি অভিযানিক দল নিয়ে টঙ্গীর বিভিন্ন এলাকায় এবং উত্তরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ডি কোম্পানি ওরফে ডিয়ারিং কোম্পানির পৃষ্ঠপোষক মোহাম্মদ রাজিবুর চৌধুরী বাপ্পি এবং মাঠ পর্যায়ে নেতৃত্বদানকারী নীরব ও ডন নীরবকে সহ ১২ জনকে গ্রেফতার করে। র্যাব জানায় গ্রেপ্তারকৃতরা শুরুতে ফেসবুকে গ্রুপ খুলে সংঘবদ্ধ হয়। এরপর মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ইফটিজিং সহ বিভিন্ন অপরাধে জড়ায়। এই গ্রুপ যে ডি কোম্পানি বা ডিয়ারিং কোম্পানি টঙ্গী ও উত্তরা এলাকায় বিভিন্ন ধরনের চাঁদাবাজি, অটোরিকশার যে চাঁদাবাজি বাণিজ্য এবং বিভিন্ন মানুষ বা বিভিন্ন যাদের নিজস্ব ফায়দা আটানোর জন্য এই গ্রুপকে ব্যবহার করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। কিশোরদের গ্রুপ ভিত্তিক অপকর্ম বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথাও জানিয়েছে র্যাব। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় ধরনের সুবিধা দেওয়া হলো, কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য উল্লেখযোগ্য কিছু নেই। এখনও বাস্তবায়ন হয়নি ক্ষুদ্র উদ্যোক্তাদের দেয়া ২০,০০০ কোটি টাকার প্রণোদনার প্যাকেজও। তাই বাজেটে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য স্পষ্ট দিক নির্দেশনার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদেরা। করোনার ধকল কাটিয়ে ওঠার লড়াইয়ে উদ্যোক্তারা। প্রস্তাবিত বাজেটে বৃহৎ শিল্পের উদ্যোক্তাদের জন্য কর্পোরেট কর হার কমানো সহ নানা সুবিধা রাখা হয়েছে, কিন্তু ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, ২০২০-২১ অর্থবছরের ঘোষিত বাজেটে নানা সুবিধা দেয়া হলেও তাদের কাছে তা পৌঁছায়নি। ব্যাংকগুলোও ঋণ দেয়নি নানা অজুহাতে। এতে অনেকে বন্ধ করে দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান। এ অবস্থায় নতুন বাজেটেও আশা দেখছেন না তারা। ৭-৮ মাস ফ্যাক্টরি চালাইছি, লোন করে প্রায় ৪০ লাখ টাকা লোন করছি, এখন পর্যন্ত শোধ করতে পারি না। এরপরে আমার ফ্যাক্টরি ক্লোজ করে দিয়েছি। এখন আবার নতুন করে যে বাজেট হইতেছে, এই বাজেটেও কিন্তু আমাদের কোনো নামগন্ধ নাই, এবং বাজেটের নাম থাকলেও আদৌ আমরা পাবো কি না এটা কিন্তু আমরা আজও জানি না। 18 মাস না 19 মাস চলে, গত লকডাউনের থেকে কয় মাস চলে, এই পর্যন্ত আমরা কিন্তু লুজারি। আমাদের লাগে স্যালারি 12 লাখ টাকা, আমি দেখা কোনো মাসে আপনার 10 লাখ টাকা 2 লাখ টাকা ঘাটতি, আমি কেউ থেকে লোন করে আনি, তারপর কোনো মাসে আবার 8 লাখ টাকা কাজ করি, আবার 4 লাখ টাকা লোন করে আনি। নতুন অর্থ বছরের বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্নওভারের উপর বছরে 0.25% কর আরোপের প্রস্তাব করা হয়েছে, যা এখন 0.5%। তবে বিশ্লেষকরা বলছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থ সংকট থাকায় বিনিয়োগে যেতে পারছেন না। তাই প্রণোদনা প্যাকেজের দ্রুত বাস্তবায়ন এবং নতুন প্যাকেজ ঘোষণার পরামর্শ তাদের। প্রকারান্তরে আসলে ছোট ব্যবসায়ীদের জন্য যে ধরনের উদ্যোগ দরকার সে ধরনের সহায়তামূলক উদ্যোগ তুলনামূলকভাবে কম। সেন্ট্রাল ব্যাংক থেকে যাতে সাধারণ ব্যাংকগুলোকে বলা হয় তারা তাদের ঋণের অন্তত 30% অর্থ নতুন উদ্যোক্তাদের জন্য যাতে দিতে বাধ্য হন, এরকমভাবে একটি সার্কুলার যেন তারা জারি করেন। অর্থনীতিতে এসএমই খাতের অবদান 25%। অর্থনীতিবিদেরা বলছেন, এই খাত ঘুরে দাঁড়াতে না পারলে সার্বিকভাবে অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ জেনেও খাগড়াছড়িতে পাহাড়ে ও পাদদেশে বসবাস করছে 8,500 পরিবার। এরই মধ্যে ঘটেছে কয়েকটি ধসের ঘটনা। তবে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আষাঢ় আসতে এখনো কয়েকদিন বাকি, তবে মাঝে মধ্যেই হানা দিচ্ছে ভারী বৃষ্টি। টানা বর্ষণের কারণে খাগড়াছড়িতে এরই মধ্যে ঘটেছে বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনা। এই অবস্থায় ঝুঁকির মধ্যে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা। বেশি আতঙ্কে সবুজবাগ, শালবাগান, কুমিল্লাটিলা, কলাবাগান সহ শহরতলির বিভিন্ন এলাকার পাহাড়ের বাসিন্দারা। বৃষ্টি হইলে পাহাড় ধসে পড়ে যায়,
এগুলো আসলে ওই সরকারিভাবে যদি রাস্তার ঘুরায় যদি একটু রিটার্নিং ওয়াল করে দেওয়া হয় তাহলে মানুষের চলাচলের জন্য রাস্তার সুবিধা হবে। তারা লোক পাঠাইছে, তারা দেখে গেছে যে হ্যাঁ ওয়াল করার কথা ছিল, ওয়ালটা করা হয়নি। আমাদের বাড়ি, আমাদের পার্শ্ববর্তী 3-4টা বাড়ি একই ঝুঁকিপূর্ণের ভিতরে আছে। ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন পৌর মেয়রও। আবাসন প্রকল্প কাজ শেষ হলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা ওই জায়গায় তাদেরকে পুনর্বাসিত করব এবং এখন যদি তারা যে কোনো জায়গায় গেলে আমাদের পৌরসভা থেকে যেসব সহযোগিতা করার প্রয়োজন আমরা ওই সব সহযোগিতাগুলো তাদেরকে আমরা অবশ্যই করব। পাহাড় ধসে ক্ষয়ক্ষতি কমাতে এবং দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে এবং টাস্কফোর্স কমিটি আছে, সবাইকে সভা ডেকে আমরা সচেতন করে দিয়েছি। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় কোনো পাহাড় ধস ঘটনা ঘটা মাত্রই আমরা সেটা সরকারিভাবে সরকারি নির্দেশনা অনুসারে সেটা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবো এবং না ঘটে তার জন্য সবাইকে সতর্ক থাকার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বাস করছে প্রায় 8,500 পরিবার। কেবল পৌর শহরে এই সংখ্যা 3,500। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাগান থেকে সহজে আম পরিবহনের ব্যবস্থা না থাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে আম পাঠাতে পারছেন না অনেক চাষি। শহরের স্টেশন পর্যন্ত আম পরিবহনে বাড়তি সময় ও অর্থ ব্যয় হওয়ায় ট্রেন ব্যবহার করছেন না তারা। এদিকে সান্তাহার থেকেও আম পরিবহনে একটি ট্রেন চালুর দাবি জানিয়েছেন নওগাঁর চাষিরা। চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণাপাত, গোপালভোগ ও ল্যাংড়ার মতো সুস্বাদু আম সারা দেশে দ্রুত পৌঁছাতে আর পরিবহন খরচ কমাতে 27 মে থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা পর্যন্ত আম পরিবহনে খরচ প্রতি কেজি মাত্র 1 টাকা 31 পয়সা হওয়ায় শহরকেন্দ্রিক ব্যবসায়ী ও চাষিরা ব্যবহার করছে এই বিশেষ ট্রেন। তবে প্রত্যন্ত এলাকার চাষিরা বলছেন স্টেশন পর্যন্ত আম পরিবহনে বাড়তি সময় ও টাকা ব্যয় হওয়ায় এই ব্যবস্থা লাভজনক হচ্ছে না তাদের কাছে। এই আম ট্রেনে নেওয়াটা খুবই অসুবিধাজনক, এজন্য যে এটা পরিবহন করতে বেশ কয়েক দফা খরচ হয়ে যায়। হচ্ছে প্রত্যেকটা স্টেশনে যদি ট্রেনটা দাঁড়ায় তাহলে হচ্ছে যে যারা আম দেয় তাদের জন্য সুবিধা হবে এবং সময়টাও বাঁচবে এবং তাদের কস্টিং যে খরচটা আছে সেটাও বাঁচবে। এদিকে নওগাঁ অঞ্চলের আম পরিবহনের জন্য সান্তাহার থেকে এ ধরনের বিশেষ ট্রেন চালুর দাবি স্থানীয় আম চাষিদের। বাগান বা আড়ত থেকে স্টেশন পর্যন্ত কম খরচে আম পরিবহনের কোনো ব্যবস্থা করা না হলে লাভবান হবেন না তারা। ট্রেনে আমের বুকিং প্রতিদিনই বাড়ছে জানালেন রেল কর্মকর্তারা। স্টপেজ যে 30 মিনিট আছে সেটা বৃদ্ধি করতে হবে এবং আম ব্যবসায়ীদেরকে আরও উৎসাহিত করতে হবে। যে কোনো সময় এসে ওরা মাল বুক করতে পারবে এবং পরিবহনের ক্ষেত্রে তাদের বিড়ম্বনা থাকবে না। এ বিষয়টা নজরে রাখা লাগবে। প্রতিদিন 200 টন আম নিয়ে বিকেল 4টায় ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে রওনা হয় ঢাকার উদ্দেশ্যে আর পৌঁছায় রাত 2টায়। পথে পণ্য ওঠানামা করার সুযোগ আছে 10টি স্টেশনে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। রংপুরের খোকসা ও ঘাঘট নদীর দুই পার থেকে দখলদার উচ্ছেদের 6 মাস পর থেকেই আবারও নির্মিত হচ্ছে ঘরবাড়ি সহ নানা স্থাপনা। পাশাপাশি গৃহস্থালী ও হোটেল রেস্তোরাঁর ময়লা আবর্জনায় ভরাট হচ্ছে নদী। নদী বাঁচাও আন্দোলনের নেতারা বলছেন উচ্ছেদের পর কর্তৃপক্ষের তদারকি না থাকায় দখল দূষণ থেকে রক্ষা পাচ্ছে না দুই নদী। ময়লা ও দুর্গন্ধযুক্ত কালো পানি আর দুই পারে ময়লার স্তূপ। এই দৃশ্য রংপুর নগরীর পার্কের মোড় এলাকার খোকসা নদীর। একই দৃশ্য প্রায় 12 কিলোমিটার এলাকা জুড়ে বয়ে চলা ঘাঘট নদীর। দখলে আর দূষণে নদী ভরাট হওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যাচ্ছে পানি প্রবাহ। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে নদীটি হারিয়ে যাবে এমন আশঙ্কা স্থানীয়দের। এখন হাঁটার কোনো বুদ্ধি নেই, যারা মনে করেন দখল করছে আবার তারাই দখল করে আছে। ভরাট হয়ে যাচ্ছে, নদী খনন করা লাগবে, কোনো কিছুই হচ্ছে না। পানি এই যে দেখেন এখন লালবাগে দেখেন পানি দিয়ে জাম হয়ে আছে। নদী বাঁচাও আন্দোলনের নেতারা বলছেন প্রশাসনের গাফিলতির কারণেই দখলমুক্ত জায়গায় আবারও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থ ব্যবহার করছি গুরুত্বপূর্ণ কাজে, কিন্তু সেটার সঠিক ব্যবহার না করার কারণে একই অর্থ আমাদেরকে বারবার খরচ করতে হচ্ছে।
তবে কর্তৃপক্ষ বলছে এবার শুধু উচ্ছেদ নয়, নদী দখল ও দূষণ রুখতে নেওয়া হচ্ছে বড় পরিকল্পনা। আগে উচ্ছেদ করেছিলাম, পরবর্তীতে আবার স্থাপনা হয়েছে, এগুলো তো অবশ্যই উচ্ছেদ করা হবে। এছাড়া আমরা আরও কিছু জায়গা আমরা চিহ্নিত করেছি, সেগুলো আমরা উচ্ছেদ করব। আমাদের কাজ এখনও শুরু না হওয়ার কারণে কিছু কিছু জায়গায় আবার দখলদারিত্বের প্রভাব দেখা যাচ্ছে। আমরা যখনই কাজ শুরু করব, যত দ্রুত সম্ভব আমরা এগুলো উচ্ছেদ করে ফেলব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2019 সালের ডিসেম্বরে খোকসা ও ঘাঘট নদীর দুই পারে 60টির বেশি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। মাস ছয়েক পর থেকেই জায়গাগুলো আবার দখল করতে শুরু করে বিভিন্ন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় প্রাণহানি কিছুটা কমেছে। 24 ঘন্টায় মারা গেছে 7,692 জন। নতুন শনাক্ত 3,27,000। এই নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 37,43,000। এ পর্যন্ত আক্রান্ত 17,40,00,000-এর বেশি। গত এক সপ্তাহে মৃতের হার কমেছে 11%। এদিকে ভারতে একদিনে 2,445 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 1 লাখের বেশি। আজ থেকে দিল্লিতে শিশুদের ওপর কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার তৃতীয় ঢেউ শুরুর আগে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এদিকে ভারতের পর ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ 866 জনের মৃত্যু হয়েছে। রোববার 12 থেকে 15 বছর বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু করেছে ইসরায়েল। বিশ্বকাপ বাছাই আজ ভারতের সাথে লড়াই, দলগত সমন্বয়ে পয়েন্ট চান অধিনায়ক জামাল ভুঁইয়া। আর আফগান ম্যাচের পুনরাবৃত্তি ঘটলে সাফল্য আসবে, বিশ্বাস হেড কোচ জেমিদের। অন্যদিকে বাংলাদেশের কাউন্টার অ্যাটাক নিয়ে সতর্ক ভারত। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। বিশ্বকাপ বাছাইয়ের এই পর্বে স্বাগতিক কাতারের কাছে হেরেছে ভারত। বাংলাদেশ আফগানিস্তানকে রুখে দিয়ে উজ্জীবিত। দুই শিবিরে এখন দুরকম পরিবেশ। এশিয়ান কাপের টিকিট পেতে জয় দরকার, চাপ বেশি ব্লু টাইগার্সের ওপর। র্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা ভারতকে সল্টলেকে অল্পের জন্য হারাতে না পারা এখনও পোড়ায়। তার আগের দু ম্যাচেও এগিয়ে থেকে জয় বঞ্চিত বাংলাদেশ। এবারেও লক্ষ্য অভিন্ন, রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকের পুরনো মন্ত্রে সাফল্যের খোঁজ লাল সবুজের। কঠিন ম্যাচ হবে সন্দেহ নেই। ওরা 3 পয়েন্ট পাওয়ার জন্য খেলবে। রক্ষণে বড় পরীক্ষা দিতে হবে, তবে সুযোগ আসবে। সেখান থেকে আমাদের গোল করতে হবে। আফগানিস্তানের সাথে আমরা রক্ষণে ভালো করেছি, আশা করছি এই ম্যাচেও তার পুনরাবৃত্তি করতে পারব। আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। পয়েন্ট পাবার সুযোগ আছে যদি আমরা সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে পারি। পুরো দেশের সহযোগিতা চাই। সম্ভাব্য 4-2-3-1 ছকে সুনীল ছেত্রী আক্রমণে স্টিমাচের মূল অস্ত্র। সন্দেশ ঝিঙ্গানের ফিরে আসা ভালো খবর, অনিরুদ্ধ থাপাও করোনা মুক্ত। তবে রাহুল ভেকের লাল কার্ডে আছে অস্বস্তি। আমরা কাতারের বিপক্ষে যেমন রক্ষণাত্মক খেলেছি, বাংলাদেশ ঠিক তেমনটাই আমাদের বিপক্ষে খেলবে। সুযোগ পেলেই আক্রমণে উঠে গোলের চেষ্টা চালাবে। তারা প্রতিটি পয়েন্টের জন্যই লড়ছে, আমরাও জয়ের পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। রক্ষণে নিউ সেন্সেশন তারেক কাজী, তপু বর্মন বাংলাদেশের ভরসা। চোটে পড়া সোহেলের পরিবর্তে শুরুর একাদশে থাকছেন মানিক মোল্লা। দুই গোলকিপারের জন্য চ্যালেঞ্জটা কঠিন। ভারতকে এগিয়ে রাখছেন গুরপ্রীত সিং, তবে আনিসুর রহমান জিকো হয়ে উঠতে পারেন ম্যাচের নায়ক। প্রতিপক্ষ যখন ভারত, বাংলাদেশ দলে তখন বাড়তি তাড়না অনুপ্রেরণা জাগ্রত। বিষয়টা মোটেও একতরফা নয়। এই দ্বৈরথে জয় দলকে যে জাগিয়ে তোলে অন্যভাবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারত অ্যাটাকিং ফুটবল খেলবে, সেখানে সুযোগ দেখছেন শেষ দেখায় ভারতকে আটকে দেওয়ার দুই নায়ক সাদুদ্দিন ও আশরাফুল রানা। মাঝ মাঠের দখল রাখা আর রক্ষণে বাড়তি সতর্কতার কথা বলেছেন তারা। ভারতকে ভড়কে দেয়া সাদুদ্দিনের এই গোল কোটি বাঙালির হৃদয় ঝড় তোলে। মাঠে নামার আগে দেয় অনুপ্রেরণা। প্রতিপক্ষ যেই হোক চোখে চোখ রেখে লড়াই করার সাহস যোগায়।
আবারও সামনে ভারত, কিন্তু বাংলাদেশ দলে নেই একজন সাদ উদ্দিন। দেশে বসে তাই মন খারাপ সাদের। ভারতের সাথে লড়াই মানেই যে অন্যরকম উত্তেজনা। অনেক বেশি খারাপ লাগতেছে, স্পেশালি ইন্টার ম্যাচটা অনেক এক্সাইটিং একটা ম্যাচ আমাদের বাংলাদেশের জন্য। তো আমি এই ম্যাচটা মিস করতেছি। লাস্ট ম্যাচও আমি দেখছি একা একা মোবাইলে। ইন্ডিয়ার সাথে ম্যাচটা ক্লাবেই দেখবো, বাট মিস করবো খুব বেশি, এটাই আর কি। সল্ট লেকে সেদিন গোলের জন্য 87 মিনিট অপেক্ষা করতে হয়েছিল ভারতকে। সুনীল ছেত্রীদের হতাশা বাড়িয়েছিলেন গোলরক্ষক আশরাফুল রানা। ইনজুরিতে তিনিও নেই দলে, আস্থা রাখছেন সতীর্থদের ওপর। ডিফেন্ডারদের এবং গোলকিপারদের একটা এক্সট্রা চ্যালেঞ্জ নিতে হবে, কারণ ভারত অবশ্যই আমাদের জন্য অনেক কঠিন প্রতিপক্ষ। তো সেই ক্ষেত্রে আমি আমার ডিফেন্ডারদের এবং গোলকিপারদের বলবো যে 90 মিনিটস যেন ওদের জন্য ফোকাসটা থাকে। বাংলাদেশকে হারাতে মরিয়া ভারত। প্রথম থেকেই অ্যাটাকিং ফুটবলের আভাস মিলেছে। মতিন বিপ্লদের সেই সুযোগটা কাজে লাগানো চাই। 4-2-3-1 ফরমেশন পছন্দ ভারত কোচ ইগর স্টিমাচের। মানভীর, ভিপিন আর উদান্তার সাথে লোন স্ট্রাইকার সুনীল ছেত্রীকে বাক্সবন্দি করার বিকল্প নেই। অনেক অ্যাগ্রেসিভ একটা মুভমেন্ট নিয়ে আসবে। আমাদের ডিফেন্স লাইনটা অনেক বেশি অর্গানাইজেশন থাকতে হবে। ওদের যে দুইটা উইং আছে, বিনি অ্যান্ড উদান্তা, ওরা খুব ভালো প্লেয়ার, অনেক স্পিডি প্লেয়ার আর ছেত্রী তো আছে। আমাদের যারা ডিফেন্স খেলবে এই 3-4টা প্লেয়ারকে অবভিয়াসলি মার্ক করতে হবে। প্রীতম, সন্দেশ, আদিল খানরা অভিজ্ঞ ডিফেন্ডার, শক্তি সামর্থ্যেও এগিয়ে। কাতারের বিপক্ষে 10 জনের দল নিয়েও ওরা লড়াই চালিয়েছে বেশ। তবে গতিতে ওদের ফাঁকি দেওয়ার সামর্থ্য রাখে বাংলার ফরওয়ার্ড লাইন। তো মিডফিল্ড যে ডমিনেট করতে পারবে ওদের জন্য ওই ম্যাচটা ইজি হয়ে যাবে। তো আমাদের মিডফিল্ডার যারাই খেলবে যদি ম্যাচটা ডমিনেট করতে পারে, খেলাটা আরও ইজি হয়ে যাবে। গেল কয়েক বছর দল হয়ে খেলতে শিখেছে লাল সবুজ। রক্ষণ বা আক্রমণ সবখানেই সবটুকু উজাড় করে দিয়েছে। ভারত বধে আরও একবার এক হয়ে লড়বেন জামালরা, এমনটাই চাওয়া। বাংলাদেশ এক। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেশিরভাগ সময় টি-20-র দাবি মেটাতে পারেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। মানসিক দিকে পিছিয়ে থাকায় সাফল্যের পথে অন্তরায়, বলছেন জাতীয় দলের টিম লিডার ও সাবেক অধিনায়ক খালিদ মাহমুদ সুজন। আরও বলেছেন, জিম্বাবুয়ে সফরে ক্রিকেটারদের বিশ্রাম দেয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। টি-20তে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানকে, এমন প্রশ্নের উত্তর পাওয়া মুশকিল। সাব্বিরকে ধরা হতো টাইগারদের টি-20 স্পেশালিস্ট। ধারাবাহিকতার অভাবে চলে গেছেন দৃশ্যপটের বাইরে। 2016 এশিয়া কাপে কোহলি, আফ্রিদি, ধোনিদের পেছনে ফেলে আসর সেরা হয়েছিলেন। বর্তমান দলে সৌম্য লিটনও খেলেন ভয়ডরহীন ক্রিকেট। হাতে পর্যাপ্ত শটও আছে, কিন্তু ধারাবাহিকতার বড্ড অভাব। আন্তর্জাতিক কেন, ঘরোয়াতেও সেই একই ছবি। ভয়কে জয় করতে পারছেন না বেশিরভাগ ক্রিকেটার, তাই তো মানসিক প্রস্তুতিতে জোর দেওয়ার তাগিদ। বড় শট খেলার মানে ফেলিয়ারের একটা ভয় আছে আসলে। তা আপনি যদি ফেলিয়ারের ভয় থাকে, ইউ ক্যানট এক্সিকিউট। মানে একটা ফ্রিডম নিয়ে খেলার কথা যেটা আমরা বলি, সেটা করতে হলে আপনি আউট হইতেই পারেন কোনো এক খেলায়। সেই ফেলিয়ার, সেই ভয়টা থাকতে হবে না। সুতরাং আমার কাছেও সেই ফ্রিডমটা আমি দিতে চাই প্লেয়ারদের। সামনে টাইগারদের ব্যস্ত সময়, যার শুরুটা হবে জিম্বাবুয়ে সফর দিয়ে। সেখানে ক্রিকেটার রোটেশন হবে কিনা সিদ্ধান্ত হয়নি এখনো, বলছেন খালিদ মাহমুদ সুজন। তাইমের সাথে কথা বললাম, জিজ্ঞেস করলাম, আমি তোর একটা রিপোর্ট দেখলাম, হি জাস্ট লাফড অ্যান্ড সেড, মানে ওইরকম কিছু বলেনি এখনো কাউকে। আমার মনে হয় সেটা চিন্তা করতেই পারে বিসিবি, যে ছেলেদেরকে একটা ব্রেক দিয়ে, কারণ মানসিক খেলা তো, ইটস মোর দ্যান আ মেন্টাল গেম, আমরা সবসময় বলি, কিন্তু এখন ওই রকম কথা আমি শুনিনি। ঢাকা প্রিমিয়ার লিগে 3 রাউন্ড শেষে বলার মতো টি-20 পারফরমেন্স নেই জাতীয় দলের কারু। সামনের ম্যাচগুলোতে চিত্রটা বদলাবে বিশ্বাস এই বিসিবি পরিচালকের। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে 1-0 গোলে হারিয়েছে বেলজিয়াম। বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের হয়ে একমাত্র গোলটি করেন রোমেলু লুকাকু। ব্রাসেলসের শুরু থেকে আক্রমণাত্মক মার্টিনেজের দল, লুকাকুর নৈপুণ্যে বিরতির আগেই লিড নেয় তারা। শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন ইডেন হ্যাজার্ড। ইনজুরি কাটিয়ে ডি ব্রুইনাও শিগগিরই যোগ দেবেন বেলজিয়াম দলে। আরেক ম্যাচে রোমানিয়ার বিপক্ষে 1-0 গোলে জিতেছে ইংল্যান্ড। 68 মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন রাশফোর্ড। 1970 সালের পর এই প্রথম রোমানিয়ার বিপক্ষে জয় পেল থ্রি লায়ন্স। আরেক ম্যাচে জর্জিয়াকে 3-0 গোলে হারায় নেদারল্যান্ডস। 12-й гол Маркуса.
আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।